সালে ২৮ ফেব্রুয়ারি ইরানে মার্কিন হামলার মধ্য দিয়ে ইরান যুক্তরাষ্ট্র সংঘাত বা যুদ্ধ শুরু হয়। ভয়াবহ এই যুদ্ধের ২ সপ্তাহের মধ্যেই এর প্রভাব পড়ে সারা বিশ্ব অর্থনীতিতে। ইরান বিশ্বের ২০% জ্বালানি সরবরাহের পথ হরমুজ প্রণালী বন্ধ করে দিলে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম হু হু করে বেড়ে যায়। বাংলাদেশ, পাকিস্তানের মতো উন্নয়নশীল দেশগুলো পড়ে ভয়াবহ অর্থনৈতিক সংকটের মুখে। যুদ্ধের ভয়াবহতা এমন পর্যায়ে পৌঁছায় যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সভ্যতা গুঁড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে ৪৮ ঘন্টার আলটিমেটাম দেন। ঠিক এই সময়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ কূটনৈতিক ভূমিকাটা রাখে পাকিস্তান। মুসলিম বিশ্বের একমাত্র পারমাণবিক শক্তিধর পাকিস্তানের মধ্যস্থতায় দুই দেশ ২ সপ্তাহের যুদ্ধবিরতি মেনে নিতে সম্মত হয়। কূটনৈতিক বিশেষজ্ঞদের মতে পাকিস্তানের ধারাবাহিক মধ্যস্থতা ছাড়া এই অগ্রগতি সম্ভব হতো না। গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো, এই সংকটে পাকিস্তান কেন গুরুত্বপূর্ণ হয়ে উঠল? এর উত্তর শক্তির আকারে নয়, বরং ভৌগোলিক অবস্থানের আকারে খুঁজতে হবে। পাকিস্তান হয়তো বিশ্বশক্তি নয়, কিন্তু এমন কিছু সম্পর্ক তার আছে যা সেই মুহূর্তে কাজে লেগেছে। ইরানের সঙ্গে তার দীর্ঘ সীমান্ত আছে। ২ মুসলিম দেশের রয়েছে দীর্ঘদিনের এক ঐতিহাসিক সম্পর্ক। আরেক মুসলিম দেশ সৌদি আরবের সঙ্গে পাকিস্তানের রয়েছে প্রতিরক্ষা সম্পর্ক। যুক্তরাষ্ট্রের সঙ্গে খোলা আছে যোগাযোগের পথ। চীন ও পাকিস্তানে রয়েছে স্থায়ী সখ্যতা এবং ভূরাজনৈতিক অংশীদারিত্ব, যা বিশ্ব রাজনীতিতে সুপরিচিত। এই চতুর্মুখী সম্পর্ক পাকিস্তানকে এমন এক জায়গায় দাঁড় করিয়েছে যেখান থেকে সে প্রায় সব পক্ষের সঙ্গেই কথা বলতে পারে। পাশাপাশি তুরস্ক সহ অন্যান্য আঞ্চলিক শক্তির সঙ্গে পাকিস্তানের সহযোগিতামূলক সম্পর্ক উত্তেজনা প্রশমনের প্রক্রিয়ায় গতি আনতে সহায়ক হয়েছে। মধ্যস্থতাকারী হতে হলে ২ পক্ষেরই আস্থা থাকা জরুরি। আরবের প্রতিবেশী দেশগুলোর সঙ্গে যুক্তরাষ্ট্রের গভীর সম্পর্কের কারণে ইরান তাদের বিশ্বাস করছে না। উপরন্তু যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিমান হামলার জবাবে ইরান উপসাগরীয় কিছু দেশে হামলাও চালিয়েছে। ফলে মধ্যপ্রাচ্যের দেশগুলোর পক্ষে মধ্যস্থতার পথ কোনোভাবেই খোলা ছিল না। এর বিপরীতে পাকিস্তানের সঙ্গে ইরানের সীমান্ত রয়েছে, সাথে রয়েছে ঘনিষ্ঠ কূটনৈতিক সম্পর্ক। এছাড়া ফিলিস্তিন ইস্যুতে ইসরায়েলের সঙ্গে পাকিস্তানের কোনো কূটনৈতিক সম্পর্ক নেই, যা ইরানের আস্থার একটি বড় কারণ। যুক্তরাষ্ট্রের ক্ষেত্রেও গত ১ বছরে পাকিস্তানের সঙ্গে সম্পর্কের বেশ উন্নতি হয়েছে। ইসলামাবাদ ট্রাম্পের বোর্ড অব পিসে যোগ দিয়েছে, যা গাজায় শান্তি প্রতিষ্ঠায় কাজ করছে। ট্রাম্প ইতিমধ্যে আসিম মনিরকে তার প্রিয় ফিল্ড মার্শাল হিসেবে অভিহিত করেছেন। মনিরের সঙ্গে মার্কিন ও ইরানি প্রতিরক্ষা কর্মকর্তাদের গভীর যোগাযোগ রয়েছে, যা পাকিস্তানকে এই আলোচনায় দিয়েছে বাড়তি সুবিধা। পাকিস্তান এই কাজটি করেছে ২ দিক দিয়ে: কূটনীতি, রাজনৈতিক দিক এবং তাদের সামরিক বাহিনী। পাকিস্তানের কূটনৈতিক উদ্যোগের সবচেয়ে দৃশ্যমান ধাপটি দেখা যায় ২৯ ও ৩০ মার্চ। সে সময় পাকিস্তান, সৌদি আরব, মিশর ও তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীরা ইসলামাবাদে বৈঠক করেন উত্তেজনা প্রশমনের পথ খুঁজতে। পাক পররাষ্ট্রমন্ত্রী ইসাকদারের নেতৃত্বে অনুষ্ঠিত ওই বৈঠকে সামরিক উত্তেজনা আরও বাড়তে না দেওয়া এবং যুক্তরাষ্ট্র ইরান সংলাপ শুরু করার একটা কাঠামো তৈরির উপর গুরুত্ব দেওয়া হয়। পরের দিনগুলোয় প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ ও পররাষ্ট্রমন্ত্রী ইসাকদার ওয়াশিংটন, মস্কো, বেইজিং, তুরস্ক, মিশর, সৌদি আরব সহ ইউরোপীয় গুরুত্বপূর্ণ দেশসহ একাধিক দেশের শীর্ষ নেতা ও কর্মকর্তাদের সঙ্গে কথা বলেন। এর লক্ষ্য ছিল আনুষ্ঠানিক আলোচনার পূর্ণ ধাপ হিসেবে একটি সীমিত যুদ্ধবিরতির বিষয়ে ঐকমত্য তৈরি করা, এবং এই প্রক্রিয়ায় পাক নেতৃত্ব সফল হন। রাজনৈতিক নেতৃত্বের পাশে পাকিস্তানের সামরিক নেতৃত্বও এতে ভূমিকা রাখে। সেনাপ্রধান ফিল্ড মার্শাল সৈয়দ আসিম মনির মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সহ যুক্তরাষ্ট্রের শীর্ষ সামরিক কর্মকর্তাদের সঙ্গে কথা বলেন। এই ঘটনা গুরুত্বপূর্ণ সময়ে বেসামরিক কূটনৈতিক প্রচেষ্টাকে আরও জোরদার করে। একই সময়ে পাকিস্তানি সামরিক কর্মকর্তারা ইরানের সঙ্গেও যোগাযোগ বজায় রাখেন। এর মধ্যে ইসলামিক রেভলিউশনারি গার্ড কোরের কর্মকর্তারাও ছিলেন। এই মধ্যস্থতার মাধ্যমে পাকিস্তান প্রথম যে লাভটি তুলেছে তা হল নিজের নিরাপত্তা ও অর্থনীতিকে কিছুটা রক্ষা করা। মধ্যপ্রাচ্যে যুদ্ধ দীর্ঘায়িত হলে পাকিস্তানের উপর তার সরাসরি প্রভাব পড়তই। ২ এপ্রিল জ্বালানির দাম হঠাৎ বাড়ানোর ঘটনায় দেখিয়ে দেয় এই যুদ্ধ পাকিস্তানের জন্য দূরের কোনো খবর ছিল না। যুদ্ধবিরতির ফলে অন্তত সাময়িকভাবে ইসলামাবাদ কিছুটা স্বস্তি পেয়েছে।
তাই এই কূটনৈতিক সক্রিয়তা শুধু মর্যাদার জন্য ছিল না, ছিল প্রয়োজন থেকেও। দ্বিতীয় বড় লাভ হল ভাবমূর্তি। বহু বছর ধরে আন্তর্জাতিক পরিসরে পাকিস্তানকে সাধারণত নিরাপত্তা সংকট, জঙ্গিবাদ, ঋণ নির্ভর অর্থনীতি, সামরিক প্রভাব এবং দুর্বল গণতন্ত্রের সমালোচনায় দেখা হয়। মধ্যস্থতার এই ঘটনা সাময়িক হলেও প্রচলিত ভাবমূর্তির সেই চিত্রে ফাটল ধরিয়েছে, উজ্জ্বল করেছে দেশটির ভাবমূর্তি। তৃতীয় লাভটি আরও গভীর। পাকিস্তান অনেকদিন ধরেই যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ককে পুরনো নিরাপত্তা নির্ভর কাঠামোর বাইরে নিয়ে যেতে চাইছে। আবার উপসাগরীয় দেশগুলোকেও দেখাতে চাইছে যে সংকটের সময় তাকে বিশ্বাস করা যায়। একই সঙ্গে চীনের কাছেও এটি একটি বার্তা, পাকিস্তান শুধু করিডর নয়, কূটনৈতিক ক্ষেত্রেও কার্যকর। যদি ইসলামাবাদ ভবিষ্যতে যুক্তরাষ্ট্র ইরান সংলাপের আরও বড় পর্বের আয়োজক হতে পারে, তাহলে এই সাময়িক সাফল্য দীর্ঘমেয়াদী কূটনৈতিক মূলধনে পরিণত হতে পারে। এখানেই পাকিস্তানের সবচেয়ে বড় কৌশলগত সম্ভাবনা। শেষ পর্যন্ত পাকিস্তানের অর্জন অন্য আরেক জায়গায়। সে এই সংকট সমাধান করে বড় শক্তি হয়ে যায়নি, কিন্তু সে প্রমাণ করেছে উপযুক্ত সময় এলে ভূগোল, সামরিক যোগাযোগ, আঞ্চলিক সম্পর্ক ও কূটনৈতিক তৎপরতাকে একসঙ্গে ব্যবহার করে নিজেকে দরকারি করে তোলা যায়। 2026 সালের এই এপ্রিল পর্বে পাকিস্তান সেটাই করেছে। এই ঘটনায় নয়াদিল্লির উদ্বেগের কারণ রয়েছে। যে পাকিস্তানকে তারা কূটনৈতিকভাবে বিচ্ছিন্ন করার চেষ্টা করেছিল, সেই পাকিস্তানই এখন আন্তর্জাতিক কূটনৈতিক সক্ষমতার মূল প্রবাহে নিজেদের একটি গুরুত্বপূর্ণ অবস্থান তৈরি করে নিয়েছে। 2025 সালে মে মাসে ভারত পাকিস্তান যুদ্ধের সময় ট্রাম্প নিজেই টুইট করে যুদ্ধবিরতির ঘোষণা দিয়েছিলেন। ট্রাম্প সে সময় নিজেকে এই যুদ্ধের মধ্যস্থতাকারী দাবি করেন। পাকিস্তান তার ওই দাবিকে সমর্থনও দেয়। যুক্তরাষ্ট্র ইরান যুদ্ধ চলাকালে পাকিস্তান যখন মধ্যস্থতাকারী হওয়ার প্রস্তাব দেয়, তখন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর এ নিয়ে এক প্রশ্নের উত্তরে পাকিস্তানকে দালাল বলেছিলেন। এখন অনেকে প্রতিবেশী দেশকে নিয়ে পররাষ্ট্রমন্ত্রীর এমন ভাষা ব্যবহারের কঠোর মূল্যায়ন করছেন। এখন দেখার বিষয়, ইসলামাবাদ এই সাময়িক সাফল্যকে স্থায়ী বিশ্বাসযোগ্যতায় রূপ দিতে পারে কিনা। কারণ আন্তর্জাতিক রাজনীতিতে একবার দরকারি হয়ে ওঠা গুরুত্বপূর্ণ, কিন্তু বারবার দরকারি হয়ে ওঠাই আসল শক্তি। তারপরও পাকিস্তানের জন্য এই যুদ্ধবিরতি একটি বড় কূটনৈতিক অর্জন। এটি প্রমাণ করে জনসমক্ষে কম দৃশ্যমান হলেও ধারাবাহিক কূটনৈতিক প্রচেষ্টা একটি দ্রুত পরিবর্তনশীল আঞ্চলিক সংকটের গতিপথ বদলে দিতে পারে।